তো একই তো ঘটনা। জি। এখন একজন গুরুত্বপূর্ণ মানে প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবার, প্রবাসী ইউটিউবার, তিনি বলছেন সম্প্রতি যে বেগম জিয়া হবেন রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনুস মিলে তারা আসলে সামনের দিকে দেশ এগিয়ে নিয়ে যাবেন, মানে এইরকম একটা বিষয় তিনি উপস্থাপন করছেন। আপনি আপনি ওনার একটা সাক্ষাৎকার নেন, আমি রিকোয়েস্ট করবো আপনি ওনার সাক্ষাৎকার নিয়ে এটা জিজ্ঞেস করেন। কারণ আপনি উনি একটু এরকম, আপনার সাথে যোগাযোগ থাকলে উনি বলে দেন, এরকম আমি বহু একটু কথা, সাক্ষাৎকার নিতে চাই। না ওনার এরকম বহু কথা উনি আগে বলেছেন। উনি এক এক সময় এক একটা বলেন আর কি। ওনার কথার ব্যাখ্যা উনি ছাড়া আর শুধু স্রষ্টা দিতে পারবেন, আর কেউ দিতে পারবেন না। আচ্ছা। এবং উনি যেভাবে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলেন, আমার তো ধারণা যে তার জন্য স্বর্গে বাড়িঘর তৈরি করা হচ্ছে এখন। তো এই জন্য যেরকম তাদের অবস্থা, তার উনি নিজেই এটা আসলে বলতে পারবেন, ভালো ব্যাখ্যা দেবেন। আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি আস্ক হিম ফর আ এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখা। where he would explain his activities of past 20 years। তাই না, গত 20 বছরের যে তার কাজকর্ম, এটার ব্যাখ্যা যদি তিনি দেন, সেটা তিনিই দিতে পারেন। আর আমি শুধু বলবো যে উনি যদি ওই পরিমাণ সাহসী হয়ে থাকেন, তাহলে উনি আমাকে একটা ইন্টারভিউ দেন। জি, অনেক ধন্যবাদ। আর একটা প্রশ্ন, দুইটা একদম শেষ দিকে, ওই যে একটা প্রশ্ন করে রেখেছি, আর একটা বিষয় একটু ছিলাম আলোচনায়, যে উপদেষ্টা মাহফুজ আলমও একসময় খুব অনেক বিতর্কিত মন্তব্য করতেন, ফেসবুকে লিখতেন, এখন তিনি খুব একটা ফেসবুকেও লেখেন না, গণমাধ্যমেও আসেন না। এর কি কোনো কারণ বুঝতে পারেন? এর পিছনে কোনো কারণ? আমি আপনাকে আমার একটা ব্যক্তিগত মতামত বলি, এই পুরো উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান আমার মনে হয় মাহফুজকে। এবং মাস্টার আমি মাইন্ড। তার আমার তাকে বুদ্ধিমান মনে হয়। আপনি দেখবেন যে তার বিরুদ্ধেই অভিযোগ সবচেয়ে কম। দু একটা কথা সে বলেছে বা তার মতামত সে বলেছে, সেই মতামত সে দিতে পারে, কিন্তু তার বিভিন্ন মতামত বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। সে তার অবস্থান পরিষ্কার করেছে বিভিন্ন জায়গাতে। সে যে লেখা বা বক্তব্য দিয়েছে, এগুলি মূলত তাত্ত্বিক বক্তব্য এবং রাজনৈতিক বক্তব্য। সে কয়েকটা সাক্ষাৎকার দিয়েছে, সেই সাক্ষাৎকারগুলিতে সে বেশ অনেস্টলি কথাবার্তা বলেছে। ফলে আপনি যদি নম্বর দিতে বলেন, আমি বলবো যে এই উপদেষ্টাদের মধ্যে, তরুণ উপদেষ্টাদের মধ্যে মাহফুজ সবচেয়ে বেশি নম্বর পাবে। এবং সে এটা বুঝতে পেরেছে যে উপদেষ্টাদের এরকম যখন তখন ফেসবুকে লেখালেখি করা ঠিক না, কারণ তারা সাধারণ নাগরিক না। এবং সে যেহেতু তথ্যের দায়িত্বে গিয়েছে এখন, সেই জন্য আমি মনে করি যে তার আচরণটা গ্রহণযোগ্য। কারণ সে এইসব কথা এখন যত কম বলবে তত ভালো। কারণ বাংলাদেশের তথ্য যে এনভায়রনমেন্টটা, সেটা তো তার দিকে এক ধরনের তাকিয়ে থাকে বিভিন্ন কারণে। দেয়ারফর আমি বলবো যে মাহফুজই হচ্ছে এই সবচেয়ে বুদ্ধিমান। তার কোনো সিসিটিভি ফুটেজ বের হয় না, সে রাত্রেবেলা মাস্ক পরে কফি শপে কফি খেতে যায় না, বা গেলেও আমরা জানি না। সে আমার ধারণা অস্ত্রের লাইসেন্সও নেয় নাই। ফলে না আমি নিলেও মনে আমরা করি জানি যে না। মানে বানিলে জানি না। জি। সেটা আমি আমার ধারণা জি, থেকে আপনি কথা বলছি। উপদেষ্টা যেরকম মাহফুজ একটু আলমকে আগে আপনি সবচেয়ে বেশি নম্বর দিচ্ছেন। আপনি হ্যাঁ, আমি উপদেষ্টাকে ওনাকে নাম্বার দিব, দ্বিতীয় নাম্বার দিব আমি আসিফ নজরুলকে। আচ্ছা। আসিফ নজরুল এখনো পর্যন্ত পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট দেয় না। আপনি দেখবেন উনি এমন একটা স্টেটমেন্ট দেয় যে স্টেটমেন্টটাতে আপনি বেআইনি কিছু পাবেন না। কারণ উনি আইনের শিক্ষক এবং উনি আইনে পিএইচডি করেছেন। এবং আমি মনে করি যে উনি ওনার পাবলিক অ্যাপিয়ারেন্স অনেক কমিয়ে দিয়েছেন। আমি মনে করি যে এটা এক ধরনের ম্যাচুরিটি, উনি নম্বর পাবেন। আহ, আর বাকি যারা আছেন সিনিয়র, যেমন সালেউদ্দিন সাহেব কিংবা, এরা তো আসলে দীর্ঘদিনের আমলা, সরকারি কাজ করেছেন, এরা সরকারের সিস্টেম ভালো বুঝেন। আবরার সাহেব, এরা সরকারের সিস্টেম খুব ভালো বুঝেন। ফলে তাদের তো আপনি দেখবেন কোনো ধরনের তাদের কাজে কর্মে সেই রকম কোনো নিয়মগত ত্রুটি নাই। আর কিন্তু অনেকেই আছেন এই উপদেষ্টা মণ্ডলীতে যাদের না করেছেন কাজ, আর বরং অকাজ করেছেন, যেগুলোর কারণে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে এবং হয়েই চলেছে। আপনার মনে আছে এক্সকাভেটরের উপরে, যেটাকে সাধারণ মানুষ ভেকু বলে, ভেকুর উপরে তারা লাল গালিচা বিছিয়ে উঠে গিয়েছিলেন এবং এক ভেকুতে 7 জন উঠেছিলেন। তো এগুলা তো মানুষ মনে রাখে, এগুলা তো ভুলে যায় না। জি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাউকে আহ, দিবেন তাহলে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি ক্রমপূর্ণ হলো। না, তৃতীয় অনেকেই আছে, ধরেন সালেউদ্দিন সাহেব আছে, আবরার সাহেব আছে, আচ্ছা, তাহলে এরকম তৃতীয় অনেকেই একসাথে আছেন। যৌথভাবে অন্তত। ওয়াহিদুদ্দিন ওয়াহিদুদ্দিন স্যারও ছিলেন, পদত্যাগ করে দিয়েছেন। তো ওয়াহিদুদ্দিন স্যার পদত্যাগে বাধ্য হয়েছেন আসলে, কারণ ওই যে গাজী সালাউদ্দিন তানভীর আর বিভিন্ন লোকেরা যে ওইখানে গিয়ে পাঠ্যপুস্তক নিয়ে জটিলতা তৈরি করেছেন, আসলে তিনি সেখান থেকে আমার ধারণা যে নিজের সম্মান বাঁচানোর জন্য পদত্যাগ করে দিয়েছেন। তো আমি মনে করি যে এটাও একটা উদাহরণ। একজন উপদেষ্টা তো অন্তত পদত্যাগ করতে পেরেছেন, পদকে তিনি গুরুত্বপূর্ণ ভাবেন নাই। তো এইটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো উদাহরণ। ফলে আমি এই জন্য
ওয়াহিদুদ্দিন স্যারকে নম্বর দিব, কয়েকজনকে তৃতীয় স্থান, সালাউদ্দিন সাহেবকে দিব, হ্যাঁ অনেকে তৃতীয় স্থানে তৃতীয় ধরেন স্থান তিন অনেকে আছে চারজন প্রথম, থাকবে। আচ্ছা তবে প্রথম, একেবারে নিচের দিকে যারা থাকবেন সেইখানে সেখানে প্রথম দ্বিতীয় কারা, দ্বিতীয় দিকে প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন? আপনি জানেন তাদেরকে নিয়ে আজকে আপনি কথা বলেছেন। আচ্ছা, আমি অন্ততপক্ষে দুজন উপদেষ্টাকে নিয়ে কথা বলেছি, এর বাইরে স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ মাহমুদ, মানে না আমি নিজে বলেছি, আমি স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে কথা বলেছি। আমি বলি আপনাকে, একটা স্বাস্থ্য উপদেষ্টা একটা ডিজি দিতে পারে নাই ঠিক মতো। উনি মবের কাছে নথি স্বীকার করে ডিজি পোস্টে লোক দিয়েছেন। উনি একটা ডিজি ঠিক করেছিলেন রোবেদ আমিনকে, সে রোবেদ আমিনকে উনি ডিজির সিটে বসাইতে পারেন নাই। ওনার এইটুকু ক্ষমতা নাই স্বাস্থ্য বিভাগের উপরে, আর উনি স্বাস্থ্য বিভাগ চালাচ্ছে। তো ইনারা হচ্ছেন নিচের দিক তো থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হবেন। হ্যাঁ, আমি একেবারে সর্বনিম্ন নম্বর দিব স্বাস্থ্য উপদেষ্টাকে। তারপর কারণ সেকেন্ড। উনি একটা স্বাস্থ্য কমিশন বানিয়েছেন, না সেকেন্ড থার্ড বলবো না। আচ্ছা, উনি একটা স্বাস্থ্য কমিশন, যেই স্বাস্থ্য কমিশন তারা রিপোর্ট দিয়েছে, সেই স্বাস্থ্য কমিশনের যিনি চেয়ারম্যান, তার নিজের প্রতিষ্ঠানে ব্যক্তিগত দুর্নীতি আছে, এবং তার নিজের প্রতিষ্ঠানে তার ছেলে এবং ছেলের বউ মিলে প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সিটি হেলথ নামে একটা প্রতিষ্ঠান বানিয়ে তারা বিভিন্ন ঔষধ কোম্পানির সঙ্গে 10 কোটি টাকার বেশি বাকি রেখেছেন, যে বাকি পরিশোধ করেন না। হ্যাঁ, তারা ডায়াবেটিক রোগীদের কাছে বই বিক্রি করেন একটা ন্যাশনাল রেজিস্ট্রি নাম দিয়ে, সেখান থেকে 150 টাকা করে চাঁদা খান। তারা জোরপূর্বক গ্লুকোমিটার গছিয়ে দেন একটা নির্দিষ্ট কোম্পানির, এবং এই প্রতিষ্ঠানটা চালান হচ্ছে তার ছেলে আর ছেলের বউ, এবং তারা কাজ করে বারডেমের সঙ্গে, আর উনি হচ্ছেন বারডেমের চেয়ারম্যান। যে লোক তার নিজের প্রতিষ্ঠানে এই ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্ব উপস্থিত রেখে নিজের ছেলে এবং ছেলের বউকে প্রেফারেন্স দেয়, সেই লোক বাংলাদেশের স্বাস্থ্য ঠিক করে দিচ্ছে। আসিফ এইসব মাহমুদের বাবার আমাদের মতো লাইসেন্স ডাক্তারদের পাওয়ার কাছে। মতো ঘটনা। আপনার কাছে হ্যাঁ, হ্যাঁ, শেষ শেষ প্রশ্নটা করি যে অনেক রকম সমালোচনা, মানে সরকারের সমালোচনা করতেই হবে, কিন্তু এক বছরে আপনি সরকারের এই সময় এসে বলার মতো ভালো কি দেখলেন? ওনারা সমালোচনা সহ্য করে অনেকেই, এটা একটা ভালো দিক। আগে সরকার কোনো রকম সমালোচনা শুনতে চাইতো না। ওনাদের মধ্যে একাধিক লোক আছেন যারা সমালোচনা সহ্য করেন, এবং সমালোচনা শুনে যদি সেটা লেজিট সমালোচনা হয় তাহলে শুনে কাজ সেই করেন, ব্যাপারে সমালোচনা অ্যাকশনও নেন। হ্যাঁ, হ্যাঁ, ছোট আমলে? ছোট অ্যাকশন নেন। হ্যাঁ, ছোট ছোট অ্যাকশন নেন, যেগুলো তাদের আমি মনে করি যে তারা নিতে পারেন বলে মনে করেন, আছেন এরকম। তো এটা একটা ভালো দিক। দ্বিতীয় ভালো দিক হচ্ছে আহ এরা সবাই শুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে কথা বলেন, কারণ সব ডক্টরেট পিএইচডি শিক্ষক, ভালো ভালো লেখাপড়া জানেন। এদের এদের কারো কারো কেটস ব্র্যান্ডেড, কারো কারো স্বামী খুবই অ্যাক্টিভ। তো এগুলো তো ভালো দিক, মানে নিজেরা তো দেশের জন্য কাজ করছেন, স্বামীও উৎসাহী হয়ে কাজে এগিয়ে এসেছেন, বাপ এগিয়ে এসেছে, পরিবার সহ তারা ঝাঁপিয়ে পড়েছেন। হ্যাঁ, কারো কারো জমিদারির অর্থ দিয়ে তারা গাড়ি ভাড়া করছেন, এগুলো তো ভালো দিক। মানে নিজের আহ, ব্যক্তিগত আহ, মানে দাদার দাদার রেখে যাওয়া পয়সা জনগণের জন্য বিলিয়ে দিচ্ছেন, তো এগুলো তো খুব ভালো দিক, আমাদের খুব ভালো লেগেছে। তাই না? তারা যানজট তৈরি করতে হবে সেই জন্য হেলিকপ্টারে যাতায়াত করছেন যাতে যানজট না হয়। তারপরে তারা আহ, এই যে নিরাপত্তার জন্য এত অর্থ খরচ হয়, সেজন্য নিজেই কাউবয়ের মতো ব্যক্তিগত নিরাপত্তা নিজেই দিতে পারছেন। হ্যাঁ, জন ওয়েইন, ক্লিন্ট ইস্টউড, হ্যাঁ, কিংবা এই হালের কিয়ানু রিভস, এরকম একটা ব্যাপার আছে। আপনি জানেন নিশ্চয়ই, কিয়ানু রিভস রেগুলার স্নিকার পরে। কিয়ানু রিভস জুতা পরতে চায় না, সে স্নিকার পরে এবং মেট্রো রেলে উঠে। তো আমাদের ভালোই লাগে যে কিয়ানু রিভসের মতো উপদেষ্টা আছে আমাদের। তো প্রশংসা এগুলো তো করার মতো। অনেক ভালো দিক। হ্যাঁ, খুবই প্রশংসা করার মতো। তারা রাত্রে বন্ধুদের সঙ্গে কফি খেতে যান, তারা খুবই বন্ধু বৎসল। তারপরে তারা তদবিরের মাধ্যমে নিজেদের পরিচিত পেয়ারা বান্দাদেরকে বিভিন্ন জায়গাতে দায়িত্বশীল পদে বসিয়ে দেন, কারণ তারা মনে করেন যে তদবির হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। তারা ব্যক্তিগত ভৃত্য হিসেবে বিভিন্ন জায়গাতে লোকজনকে নিয়ে এসে কাজ করতে দেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়। তারপরে আহ তারপরে আরেকটা কথা বলি, গতকাল 16 জন মিলে মিছিল করেছে, সেইখানে কারো কারো নাম দিয়ে মিছিল হয়েছে। 16-17 জন লোক রাস্তা দিয়ে মিছিল করতে করতে যাচ্ছে। ইনকিলাবের পাশে পাশে ব্যক্তির নামে স্লোগান দেওয়া। ব্যক্তি শাসন চায় না, বংশের শাসন চায় না, কিন্তু ব্যক্তির নামে স্লোগান দেয়। তো তাদের তাদের আন্দোলন তো ব্যক্তির পকেটে ঢুকে যাচ্ছে। জি, অনেক প্রশংসা করলেন ডাক্তার আব্দুল নূর তুষার, অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি ওদের প্রশংসা ছাড়া কোনো নিন্দাই খুঁজে পাই না, কারণ এই তারা একসময় বলতো যে যা দেখে নাই বাংলাদেশ এরকম তারা দেখাবে। নতুন তো আমরা বন্দোবস্ত। বেশ যা যা দেখি নাই সেটা দেখতে পাচ্ছি আর কি, যে নতুন আহ, এই বন্দোবস্ত দেখছি দেশে আমরা। এই দেশে যে মব সে গ্রেপ্তার হয় না, কিন্তু যে মবে আক্রান্ত সে গ্রেপ্তার হয়ে যায়। মব এবং যে করলো পুলিশ, তার জামিন হয়ে যায় দ্রুত, আর মানে না,
অন্যদের জামিন হয় না। এই প্রশ্নটা আমি কদিন ধরে করছি যে সরকার আসার মব পর থেকে বন্ধুদেরকে মানে দেখলাম যে জঙ্গিরা সব একেধারে বা দাগী আসামিরা জামিন পেয়ে গেল, কিন্তু সাংবাদিক শিক্ষক তারা জামিন পাচ্ছেন না, তারা আটকা মব রয়েই গেছে। বন্ধুরা মব বন্ধুদেরকে ছাড়িয়ে আনতে এই রাজনীতির বন্ধুরা চলে যায়। তো ওনারা পরিবারের শাসন চান না, কিন্তু মবের শাসন চান। আর আপনাকে মনে আছে ডেস্টিনির মালিক একটা খুব মজার কথা বলেছেন এবার যখন তিনি বের হয়ে আসলেন এবং দল বানালেন। হুম। উনি একটা খুব সুন্দর গল্প বলেছেন যে সবাই নাকি জেলখানা থেকে বেরিয়ে যাচ্ছিল। তো উনি জিজ্ঞেস করলেন যে উনি কেন বেরোতে পারছেন না। তখন জেলখানা থেকে তাকে বললো যে আপনার তো কোনো দল নাই, কারণ যারা বেরিয়ে যাচ্ছে তাদের সবারই দল আছে, দলগুলি তাদেরকে বের করে নিয়ে যাচ্ছে। তো উনি এটা বুঝতে পেরে উনি ভবিষ্যতে যাতে জেলখানায় গেলে আর ওনাকে জেলে থাকতে না হয়, দল তাকে বের করে নিয়ে আসে, এই জন্য উনি নিজেও একটা দল বানিয়েছেন। তো এই কথার মধ্যে একটা প্রবল স্যাটায়ার আছে। আপনি চিন্তা করেন যে জেল থেকে অপরাধীদেরকে মুক্ত করে নিয়ে যাওয়ার যে উৎসব হয়েছে, সেই উৎসব করাকে তারা বলেছেন বিপ্লবের ফলাফল। কিন্তু জেল থেকে আপনি যদি বেআইনি ভাবেও আটকে থাকেন, আপনাকে আইনের মধ্যে দিয়ে বের হইতে হবে। আইন বলবে যে আপনার সঙ্গে বেআইনি আচরণ হয়েছিল। এটাই হচ্ছে সভ্য শাসন। তো ওই যে লন্ডন আমেরিকা থেকে এসে ঐকমত্য কমিশন বানিয়ে আমাদেরকে আমেরিকা লন্ডনের সিস্টেম না শিখিয়ে, আমেরিকা লন্ডনের যেভাবে জেলখানা থেকে বের হয় ওই সিস্টেমে জেলখানা থেকে অপরাধীদেরকে বের করে তারা আইনের প্রমাণ শাসনের কথা করতেন যে বলছেন। তারা সিস্টেম আইনের শাসন পালন করেন। ওনাদের আমেরিকা আর ইংল্যান্ড হইতেছে ওই যে মার্কো রুবিওর সাথে আলাপ, তারপরে কতগুলা পুরস্কার, তাই না? তারপরে সিং ফর হোপ নামে একটা কমিউনিটি থেকে এলজিবিটিদেরকে পিয়ানো গিফট করা, এগুলো হচ্ছে ওনাদের আমেরিকান পলিসি। কিন্তু এর বাইরে যখন বাংলাদেশে অধিকারের প্রশ্ন উঠে তখন ওনারা চুপ মেরা যান। তখন কিন্তু আহ, এইখানে এমন স্লোগান হয়, এমন আপত্তিকর নারীদের বিরুদ্ধে শব্দ ব্যবহার করা হয়, তখন আর ওনাদের আমেরিকার কথা মনে থাকে না, রোজা পার্কের কথা মনে থাকে না, তাই না, হ্যারিয়েট বিচার স্টোর কথা মনে থাকে না, ম্যারি উলফেস্টাইনের কথা মনে থাকে না। তখন ওনাদের আর সিগমুন্ড ফ্রয়েড কিংবা তখন আর ওনার সিমন দা বুভুয়াদের কথা মনে থাকে না। ওনারা ওগুলা পিএইচডি করার জন্য পড়ালেখা করছেন। কিন্তু বাংলাদেশে যখন নারীর অপমান হয় তখন ওনারা ওগুলা গুলা খাইয়া সোহরাওয়ার্দী উদ্যানে রেখে আসেন। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। সামনে আবার নিশ্চয়ই কথা বলার সুযোগ হবে আপনার সাথে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। ধন্যবাদ স্বামী।